রাত গভীর হতে শুরু করেছে। গ্রামের আকাশটা আজ যেন অন্য দিনের মতো নয়। মেঘগুলো ধীরে ধীরে চাঁদকে ঢেকে ফেলেছে, ফলে চারপাশে এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। হাওয়ার হালকা ঝাপটা গাছের পাতায় লেগে অদ্ভুত ফিসফিস শব্দ তুলছে, যেন কেউ অদৃশ্যভাবে কথা বলছে। মসজিদের নামাজ শেষ করে মৌলভী সাহেব যখন বেরিয়ে এলেন, তখন ঘড়িতে রাত 10টা পেরিয়েছে। তিনি সবসময় রাতের শেষ প্রহরে নির্জন মাঠ দিয়ে হেঁটে বাড়ি ফিরতেন। এতে তার মনে হতো মনটা হালকা হয়ে যায়, আর আল্লাহর জিকির করতে করতে বাড়ি পৌঁছে যেতেন। কিন্তু আজকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। মসজিদ থেকে বের হতেই তার মনে হলো কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। এমন অনুভূতি আগে কখনো হয়নি তার। চারপাশে তাকালেন, কোথাও কিছু নেই, কেবল বাতাস আর নিস্তব্ধতা। তিনি হাঁটতে লাগলেন, কিন্তু প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল পেছনে আরেকটি পা পড়ছে। তিনি হঠাৎ থেমে দাঁড়ালেন, চারপাশ শুনলেন, নিস্তব্ধতা। আবার হাঁটলেন, আবার সেই পায়ের শব্দ। হৃদয়পিণ্ডটা জোরে ধুকফুক করতে লাগল, কপালে ঠান্ডা ঘাম জমল। তিনি মনে মনে আয়তল কুরসি পড়তে লাগলেন, তবু ভয়টা কাটছিল না। অন্ধকার মাঠের মাঝখানে এসে যখন দাঁড়ালেন, তখনই তিনি প্রথমবার সেটি দেখলেন। দূরে পুরনো বটগাছের নিচে এক অচেনা কুমারী মেয়ে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল বাতাসে উড়ছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, বাতাস বয়ে গেলেও তার পোশাকের একটুও নড়াচড়া হচ্ছিল না, যেন পুরো শরীর স্থির, শুধু চুলগুলো ভেসে বেড়াচ্ছে। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো গ্রাম্য মেয়ে পথ হারিয়ে গেছে, কিন্তু মেয়েটির মুখ স্পষ্ট দেখার পর তার বুক কেঁপে উঠল। চোখ দুটো একেবারে শূন্য, কোনো ঝিলিক নেই, কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, শুধু এক গভীর অন্ধকার যেন ভেসে আসছে তার দৃষ্টিতে। ঠোঁট নড়ছে না, অথচ মনে হচ্ছিল কিছু বলতে চাইছে। মৌলভী সাহেব সাহস জুগিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। মেয়ে, তুমি এখানে এত রাতে একা দাঁড়িয়ে আছো কেন? কোনো উত্তর নেই। মেয়েটি কেবল ধীরে ধীরে তার দিকে তাকালো, তারপর হাত বাড়ালো। তার হাতের মুঠোয় কিছু একটা রয়েছে। তিনি স্পষ্ট দেখতে পেলেন একটি পুরনো হলদেটে কাগজ। মেয়েটি কাগজটা তার হাতে দিয়ে দিল। মৌলভী সাহেব কাগজটা হাতে নিতেই এক শীতলতা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। মনে হলো পুরো মাঠটাই যেন হিমশীতল হয়ে গেছে। তিনি কাগজটা শক্ত করে ধরে রাখতে গিয়েই বুঝতে পারলেন এটা আসলে একটা চিঠি। হঠাৎ তখনই দূরের মসজিদের মিনার থেকে আজানের সুর ভেসে এলো, কিন্তু এই আজান আগের মতো নয়। এটা ছিল ভীষণ ভারী, অদ্ভুত বিকৃত, যেন মানুষের কণ্ঠ নয়, অন্য কারোর কণ্ঠস্বর। মৌলভী সাহেব থরথর করে কেঁপে উঠলেন, বুকের ভেতর কাঁপন ধরল। আর সেই মুহূর্তেই তিনি চোখ তুলে দেখলেন মেয়েটি আর সেখানে নেই। সামনে শুধু ফাঁকা মাঠ, বটগাছের নিচে কেবল হাওয়া বইছে, আর তার হাতে শক্ত করে ধরা সেই চিঠিটাই এখন একমাত্র প্রমাণ যে তিনি এক রহস্যময়ী কুমারীর সঙ্গে এই রাতের সাক্ষাৎ করেছেন। হাওয়ার দমক থেমে গেছে, মাঠে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। মৌলভী সাহেব স্থির দাঁড়িয়ে আছেন, হাতে শক্ত করে ধরা সেই পুরনো চিঠি। যেন চিঠির ভেতর থেকেই কোনো ঠান্ডা স্রোত বেরিয়ে তার আঙুলগুলোকে অবশ করে দিচ্ছে। তিনি কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুললেন। ভিতরে এক লাইনে কেবল একটি নাম লেখা, আসমা। হৃৎপিণ্ড যেন থেমে গেল তার। আসমা, এ তো তারই গ্রামের এক মেয়ের নাম। বহু বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। পরিবার অনেক খুঁজেও কোনো খোঁজ পায়নি। অনেকে বলেছিল হয়তো কারোর ফাঁদে পড়ে চলে গেছে, আবার কেউ কেউ বলতো তাকে নাকি কোনো অশরীরী শক্তি নিয়ে গেছে। কিন্তু আজ এই চিঠিতে তার নাম কেন? মৌলভী সাহেব কাগজটা ভালো করে উল্টে পাল্টে দেখতে লাগলেন। হঠাৎ লক্ষ্য করলেন চিঠির পেছনে যেন ফিকে কালিতে আরেকটি লেখা আছে। প্রথমে বোঝা যাচ্ছিল না, তবে চাঁদের ক্ষীণ আলোয় ধীরে ধীরে পড়তে পারলেন, যদি সত্য জানতে চাও, মধ্যরাতে বটগাছের নিচে আসো। তিনি স্তব্ধ হয়ে গেলেন। কে লিখেছে এই বার্তা?
আর সেই কুমারী মেয়ে কেন তার হাতে এটা তুলে দিল? মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন বাড়ি ফিরে চিঠিটা আলোতে আবার পড়বেন। কিন্তু ঠিক তখনই চারপাশে আবার সেই পায়ের শব্দ শোনা গেল। তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন। মাঠে কেউ নেই, অথচ শব্দ যেন আরও কাছে আসছে। নিঃশ্বাস বন্ধ করে কান পাতলেন। শব্দটা ঠিক তার চারপাশে ঘুরছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ হয়তো তাকে ফাঁদে ফেলতে চাইছে। তিনি দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। আর ঠিক তখনই বটগাছের গায়ে ভেসে উঠল এক অদ্ভুত ছায়া। ছায়ার আকারটা অনেকটা মানুষের মতো, কিন্তু লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা। মৌলভী সাহেব ভয়ে পিছিয়ে এলেন। ছায়াটা ধীরে ধীরে গাছের কাণ্ড থেকে সরে এসে মাঠের মাঝখানে ছড়িয়ে পড়ল। মনে হলো ছায়ার ভেতরেই যেন সেই কুমারী মেয়েটি দাঁড়িয়ে আছে। হঠাৎ বাতাস কেঁপে উঠল। চিঠিটা তার হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। তিনি কাগজটা তুলতে ঝুঁকলেন, কিন্তু কাগজ তুলতেই লক্ষ্য করলেন চিঠির কালি এখন আর ফিকে নেই, বরং স্পষ্ট অক্ষরে লেখা হয়েছে, আজ রাত 12টায় সত্য উদ্ঘাটিত হবে। তার বুকের ভেতর কাঁপন শুরু হলো। 12টা বাজতে আর বেশি দেরি নেই। তিনি কি সত্যিই বটগাছের নিচে যাবেন, নাকি এই রহস্যময় ডাক তাকে এক অজানা বিপদের দিকে ঠেলে দিচ্ছে? চারপাশে আবার সেই বিকৃত আজানের সুর ভেসে এলো, আর মৌলভী সাহেব অনুভব করলেন আজকের রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। রাতের আকাশে চাঁদ তখন মেঘে ঢাকা। সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। মৌলভী সাহেবের হাত কাঁপছে, চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। গ্রামের পথ ধরে এগিয়ে আসছেন সেই পুরনো বটগাছের দিকে, যেখানে রহস্যময় বার্তা তাকে ডেকেছে। চারপাশে কেবল কুয়াশা আর শীতল বাতাস। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ অদৃশ্যভাবে তাকে অনুসরণ করছে। মাঝে মাঝে কানে ভেসে আসছিল অচেনা কণ্ঠস্বর, কখনো যেন কান্না, আবার কখনো ভাঙা হাসি। তিনি আয়াত পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলেন, তবুও বুকের ভেতর অদ্ভুত চাপা ভয় জমছিল। অবশেষে পৌঁছে গেলেন বিশাল বটগাছের সামনে। অন্ধকারে গাছের ঝুলন্ত শেকড়গুলো দেখতে লাগছিল যেন অসংখ্য হাত আকাশ থেকে নেমে এসেছে। বাতাসে ভেসে আসছিল কেমন এক অচেনা গন্ধ, মাটি, ধূপ আর ছাইয়ের মিশ্রণ। হঠাৎ গাছের গোড়ায় একটা আলো জ্বলে উঠল, ছোট্ট প্রদীপের মতো, কিন্তু আশেপাশে তো কেউ নেই। মৌলভী সাহেবের দৃষ্টি স্থির হল সেই আলোর ওপর। ধীরে ধীরে আলোয় ভেসে উঠল একটা অবয়ব। এবার আর কোনো ভুল হল না। এই যে সেই অচেনা কুমারী, সে স্থির দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই, চোখে আগুনের মতো লাল আভা, ঠোঁট নিঃশব্দ। তার হাতে আবারও একটা কাগজ। মৌলভী সাহেব সাহস জুগিয়ে সামনে এগোলেন। কাগজটা হাতে নিতেই গায়ে কাঁটা দিল। পড়তে শুরু করলেন।